Hello all of the viewers. আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড সেমিস্টারের আরেকটা ক্লাস দেবো, সেটা হচ্ছে ফিজিক্স 2। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড সেমিস্টারে বর্তমানে পড়াশোনা করছো তাদের এখন সিলেবাসের মধ্যে থাকবে যে ফিজিক্স 2 এই সাবজেক্টটার প্রথম অধ্যায় হচ্ছে থার্মোমিথি। এখান থেকে আমি প্রথমে 2টা ক্লাস দিয়েছিলাম, আজকে হচ্ছে 3rd ক্লাস। আর যদি সম্ভব হয় এখান থেকে কিছু অঙ্ক দেখাবো। এখানে কিছু পড়া বাকি আছে, ওই পড়াগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এবং পানি সম। আপেক্ষিক তাপ হচ্ছে আপেক্ষিক তাপ থেকে একটা প্রশ্ন আসে, প্রায় সময় সংক্ষিপ্ত হিসেবে আসে। সেই প্রশ্নের উত্তরটাও একসাথে লিখে দেব। আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ হচ্ছে একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। সরে বিসর্গ দিয়ে এটা আপেক্ষিক বোঝাচ্ছে, তাকে আপেক্ষিক তাপ বলে। এটা হচ্ছে আপেক্ষিক তাপের সংজ্ঞা। এখন এটা গাণিতিক সমীকরণে আসা যাক। মনে করি ভরের বস্তুর তাপমাত্রা ভরের বস্তুর তাপমাত্রা ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি করতে বা থিটা পরিমাণ বৃদ্ধি করতে তাপের পরিমাণ হচ্ছে কিউ। অর্থাৎ এম্বরের বস্তু তাপমাত্রা টিটা পরিমাণ বৃদ্ধি করতে কিউ পরিমাণ বৃদ্ধি করতে তাপ ইকুয়াল টু কিউ, অর্থাৎ কিউ পরিমাণ তাপ লাগে। তাহলে একক ভরকে আমরা 1 দিয়ে বোঝাচ্ছি। একক ভরের বস্তু তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে তাপ লাগবে যে কিউ ডিভাইডেড বাই এম থিটা। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুযায়ী এই রাশিটাকে আমরা বলতে পারবো যে আপেক্ষিক তাপ। অতএব আপেক্ষিক তাপকে এস দিয়ে প্রকাশ করে। এস ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এম থিটা। এটাকে ডেল্টা টিটা দেওয়া যায় বা ডেল্টা টিও দেওয়া যায়। ডেল্টা টিটা
ডেল্টা টিটা, এটাকে ডেল্টা টিটাও দেওয়া যায়। অর্থাৎ অ্যাম্বরের বস্তু তাপমাত্রা ডেল্টা টিটা পরিমাণ বৃদ্ধি করতে তাপ ইকুয়াল টু কিউ, আর একক ভরের বস্তু তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে তাপের পরিমাণ হচ্ছে কিউ ডিভাইড বাই এম ডেল্টা থিটা। এটাকে বলা হয় যে আপেক্ষিক তাপ এস। এখন এগুলোর আমরা যদি এস আই একক যদি বসাই, এস আই একক বসাইয়া এখানে যদি এস আই একক যদি বসাই, তাহলে কি হবে? আপেক্ষিক তাপ এস ইকুয়ালস টু, উপরে হচ্ছে যে আমাদের তাপ, নিচে হচ্ছে ভর গুণ তাপমাত্রা। তাহলে তাপের একক হচ্ছে জুল, ভরের একক কেজি, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে এটা হচ্ছে জুল পার কেজি কেলভিন, জুল পার কেজি কেলভিন। আপেক্ষিক তাপের একক জুল পার কেজি কেলভিন। এটা প্রশ্নটা প্রায় সময় আসে পরীক্ষায়, দেখাও যে এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল পার কেজি কেলভিন। এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখে দিলে হয়ে যাবে। এরপর আসা যাক তাপ ধারকত্ব। তাপ ধারকত্বের মধ্যে আমরা বস্তুর ভর হিসাব করব না, একক ভর হিসাব করব না, যে কোনো ভরের। সেই জন্য লেখা হয় যে কোন বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই বস্তুর তাপ ধারকত্ব বলে। মনে করি অ্যাম্বরের বস্তু তাপমাত্রা অ্যাম্বরের বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা পরিমাণ বৃদ্ধি করতে কিউ তাপ লাগে। তাহলে অ্যাম্বরের বস্তু তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে তাপ লাগে যে কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা। তাহলে এই রাশিটাকে বলবো যে আমরা তাপ ধারকত্ব। তাপ ধারকত্ব সি দিয়ে প্রকাশ করে, কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা। কিউ সমান আমরা কি লিখতে পারি? কিউ সমান লিখতে পারি যে
এম এস ডেল্টা থিটা। আমাদের একটা কিছুক্ষণ আগে একটা সমীকরণ বের করছিলাম, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ এস ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা থিটা। তাহলে এখান থেকে আমরা কিউ সমান কি লিখতে পারি, এম এস ডেল্টা থিটা। তাহলে এখানে কিউর মানটা বসিয়ে দেবো এই সমীকরণে। এখান থেকে কিউর মানটা এই সমীকরণে যদি বসিয়ে দিই আমরা কি পাচ্ছি, এম এস ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা থিটা। তাহলে ডেল্টা থিটা কাটা গেল, অতএব সি ইজ ইকুয়াল টু এম এস। সি ইজ ইকুয়াল টু হচ্ছে এম এস। তাহলে তাপ ধারকত্ব ইজ ইকুয়াল টু ভর ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ। আর এখানে এটার এসআই একক হবে যে এসআই একক। তাপ ধারকত্বের এসআই একক হবে জুল পার কেলভিন। জুল পার কেলভিন এটা হবে যে তাপ ধারকত্বের একক জুল পার কেলভিন। কারণ এখানে ভর থাকবে না, কাজে কেজি এখানে আসবে না। এরপর আসা যাক তাপ ধারকত্ব। পানি সমূহ। পানি সমূহ জিনিসটা কি? পানি সমূহ হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট রাশি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। এই রাশিটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। পানি সমূহ এটাকে বলা হয় যে ওয়াটার ইকুইভ্যালেন্ট, অর্থাৎ একক ভরের কোনো বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেই পরিমাণ তাপে যতটুকু পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ানো যাবে ওই পরিমাণ পানিকে বলা হবে পানিসমূহ। পানিসমূহ এবং তাপধারকত্বর গাণিতিক রাশি একই। এখানে যেমন তাপধারকত্ব সি ইজ ইকুয়াল টু এম এস, ওখানে পানিসমূহ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম এস, কিন্তু এককটা হবে যে ভিন্ন। পানিসমূহের একক হবে যে গ্রাম বা কেজি। আমি আগে পানিসমূহ সংজ্ঞাটা লিখি। পানিসমূহ এর সংজ্ঞা হচ্ছে একক ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই পরিমাণ তাপে যতটুকু পানির তাপমাত্রা পানির তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করা যায়, তাকে ওই বস্তুর পানিসমূহ বলে। তখন সেটাকে বলা হবে যে ওই বস্তুর পানিসমূহ। পানিসমূহকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমএস। আর এটার এসআই একক হবে যে গ্রাম বা কেজি।
এসআই একক হবে যে কেজি, এসআই একক গ্রাম হবে না, এসআই একক যদি নিই তখন অর্থাৎ ভরের একক আর কি, এসআই একক হবে যে কেজি। এই তিনটা রাশি প্রায় সময় পরীক্ষায় আসে, এগুলি সংজ্ঞা লিখতে বলে। ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি তো আমরা জানি, ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে হারানো তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে হারানো তাপ ইকুয়াল টু হারানো তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। কেন এই কথা কেন বলা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতির মধ্যে? কারণ আমরা জানি যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাপের কোনো ধ্বংস বা সৃষ্টি নেই, শুধুমাত্র এক স্থান থেকে আরেক স্থানে বা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। এতে হয় কি, তাপের পরিমাণের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র স্থান পরিবর্তন করে। যেমন আমি একটা বস্তুকে উত্তপ্ত করলাম, এই একটা বস্তুর মনে করলাম যে এটা একটা ধাতব পদার্থ, এই ধাতব পদার্থকে যদি উত্তপ্ত করি, মনে করলাম যে এটার বর্তমান তাপের পরিমাণ হচ্ছে 50 জুল, 50 জুল পরিমাণ তাপ আছে এটার মধ্যে। এখন এই বস্তুটাকে আমি একটা পানিপূর্ণ পাত্রের মধ্যে দিয়ে দিলাম, একটা পানিপূর্ণ পাত্রের মধ্যে ডুবিয়ে দিলাম। এই বস্তুটা তাপমাত্রা মনে করলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড, উত্তপ্ত করার পর 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটাতে তাপের পরিমাণ হচ্ছে 50 জুল। এখন যে পানিতে দিলাম, পানির তাপমাত্রা মনে করলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে তাপের পরিমাণ মনে করলাম যে 20 জুল। পানির তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা তাপমাত্রা হচ্ছে তাপের পরিমাণ হচ্ছে 20 জুল। তাহলে তাপের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে ধাবিত হবে, অর্থাৎ যেখানে তাপমাত্রা বেশি সেখান থেকে তাপটা যেখানে তাপমাত্রা কম সেদিকে আসবে। তাহলে এখানে কঠিন পদার্থ, এটা তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যে পানিতে দিলাম পানির তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই বস্তু থেকে তাপটা পানির মধ্যে চলে আসবে, আর কোথাও যাবে না, সরাসরি এটা পানির মধ্যে প্রবেশ করবে। তাহলে এক সময় দেখা যাবে যে কি, বস্তু এবং পানির তাপমাত্রা সমান হয়ে যাবে, তখন তাপের আদান প্রদান আর হবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এই কঠিন পদার্থটা যে পরিমাণে তাপ হারাচ্ছে, পানি এসে তাপটা গ্রহণ করে নিচ্ছে। যেহেতু তাপ এক প্রকার শক্তি, শক্তির কোনো ধ্বংস হয় না, তাই কঠিন পদার্থ কর্তৃক হারানো তাপ পানি কর্তৃক গৃহীত তাপের সমান হবে। আমরা বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের শক্তির নিত্যতার সূত্র থেকে পাই যে শক্তি অবিনশ্বর, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। তাহলে আইনস্টাইনের এই নীতি অনুযায়ী কঠিন পদার্থ যে পরিমাণে তাপ বর্জন করবে, সেই পরিমাণ তাপ ধ্বংস না হয়ে পানির মধ্যে সেই তাপটা প্রবেশ করবে। অর্থাৎ কঠিন পদার্থ কর্তৃক হারানো তাপ পানি কর্তৃক গৃহীত তাপের সমান। সেই জন্য ক্যালোরিমিতির মূলনীতিতে বলা হচ্ছে যে কি, হারানো তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। এরপর আসা যাক সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট।
আচ্ছা, এর আগে বলি গৃহীত তাপ এবং বর্জিত তাপের সূত্রটা, এরপরে বলবো সুপ্ত তাপেরটা। গৃহীত বা বর্জিত তাপের সমীকরণ। গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ, এটা সমীকরণটা কি করে আসতেছে আমি বলি। আমরা জানি কি আপেক্ষিক তাপ ইকুয়ালস টু এস সমান এম ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা থিটা। তাহলে এখানে আপেক্ষিক তাপ সমান কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা থিটা। তাহলে উপরে হচ্ছে দেখি আমার বস্তুর গৃহীত বা বর্জিত তাপ, নিচে হচ্ছে যে বস্তুর ভর, এরপর হচ্ছে তাপমাত্রার পার্থক্য, আপেক্ষিক তাপের সমীকরণের মধ্যে রাশিগুলো দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যদি কিউ সমান লিখতে চাই, কিউ ইকুয়াল টু কি হবে এম এস ডেল্টা থিটা, অর্থাৎ এম হচ্ছে বস্তুর ভর, ভর ইন্টু আপেক্ষিক তাপ, এটা হচ্ছে আপেক্ষিক তাপ, আর এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। আর এদিকে হচ্ছে কি কিউ, কিউ হচ্ছে কি বস্তুর গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ। তাহলে কোনো একটা বস্তুর গৃহীত বা বর্জিত তাপ বের করার জন্য আমরা এই সমীকরণটা বের করে থাকি, এই সমীকরণটা ব্যবহার করে থাকি। সেটা গৃহীত তাপও হতে পারে, বর্জিত তাপও হতে পারে। এটা অনেক সময় পরীক্ষা আসে, দেখা হচ্ছে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ সমান এম এস ডেল্টা থিটা, এটা প্রমাণ করো। তাহলে এইভাবে প্রমাণটা করে দিলে হয়ে যায়। এটা সংক্ষিপ্ত দেয় ও আসে, অথবা অতি সংক্ষিপ্তের মধ্যেও আসে। এরপর আসে সুপ্ত তাপ। এটাকে ইংরেজিতে বলা হয় যে ল্যাটেন্ট হিট। সুপ্ত তাপ জিনিসটা কি? সুপ্ত তাপ জিনিসটা হচ্ছে কোনো একটা বস্তুকে আমরা যদি এক অবস্থা থেকে আরেক অবস্থাতে রূপান্তরিত করার সময় যে তাপ প্রয়োগ করা হয়, সে তাপ প্রয়োগের ফলে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হবে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ কঠিন থেকে তরল হবে, তরল থেকে বায়বীয় হবে, অথবা বায়বীয় থেকে তরল হবে, বা তরল থেকে আবার জলীয় বাষ্প হয়ে যাবে। এই রকম অবস্থার পরিবর্তন হবে, কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়। হ্যাঁ, এভাবে যদি অবস্থার পরিবর্তন হওয়ার সময় বস্তুর যদি তাপমাত্রার পরিবর্তন না হয়, তাপমাত্রা একই থাকবে, তখন ওই বস্তু যে পরিমাণে তাপ গ্রহণ করে বা বর্জন করে, সেই পরিমাণ তাপকে বলি যে আমরা সুপ্ত তাপ। আর একক ভরের ক্ষেত্রে যদি তুলনা করি, সেটাকে বলা হবে যে আপেক্ষিক সুপ্ত তাপ। সুপ্ত তাপ সমান লিখা হয় যে সুপ্ত তাপের গাণিতিক সমীকরণ হচ্ছে কিউ ইকুয়াল টু এম এল। কিউ যদি সুপ্ত তাপ হয়, এম হচ্ছে বস্তুর
ভর, আর এল হচ্ছে বস্তুর আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ। যেহেতু এটাও তাপ, তাহলে এটার এসআই একক হবে যে জুল, অর্থাৎ তাপের একক আর সুপ্ত তাপের একক একই, জুল। এখন আসা যাক আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ জিনিসটা কি? আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে সুপ্ত তাপের সংজ্ঞায়িত হবে একক ভর দিয়ে হিসাব করতে হবে আর কি। একক ভরের কোনো বস্তুকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা তাপমাত্রার পরিবর্তন করবে না, শুধুমাত্র এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হবে, সেই পরিমাণ তাপকে বলা হবে যে ওই বস্তুর আপেক্ষিক সুপ্ত তাপ। আমি আবার বলছি, একক ভরের কোনো বস্তুকে এক অবস্থা হতে আরেক অবস্থায় রূপান্তর করিতে যদি বস্তুর তাপমাত্রার পরিবর্তন না হয়, তখন বস্তু যে পরিমাণে তাপ গ্রহণ বা বর্জন করে তাকে ওই বস্তুর আপেক্ষিক সুপ্ত তাপ বলে। আপেক্ষিক সুপ্ত তাপকে আমরা এল দ্বারা প্রকাশ করি, অর্থাৎ L = U / M। এখানে উপরে হচ্ছে যে কিউটা হচ্ছে কি সুপ্ত তাপ, নিচে হচ্ছে ভর, অর্থাৎ সুপ্ত তাপকে ভর দিয়ে যখন ভাগ করে দেবো তখন আমরা আপেক্ষিক সুপ্ত তাপ পাবো। এটার এসআই একক হবে যে জুল পার কেজি। এটার এসআই একক হবে যে জুল পার কেজি। সুপ্ত তাপ হচ্ছে 4 প্রকার। এই যে সুপ্ত তাপ তোমাদের বইতে আছে, সুপ্ত তাপ 4 প্রকার। এক হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ বা গলনের সুপ্ত তাপ। শুধু বরফ না, যে কোনো কঠিন পদার্থ গলনের একটা সুপ্ত তাপ থাকে। গলনের সুপ্ত তাপ। 2 নম্বর হচ্ছে কঠিনীভবনের সুপ্ত তাপ। 3 নম্বর হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। বাষ্পীভবনের সুপ্ত তাপ। 4 নম্বর হচ্ছে ঘনীভবনের সুপ্ত তাপ। ঘনীভবনের সুপ্ত তাপ। এখন কোনটা কি সেটা আমি আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে গলনের সুপ্ত তাপ, অর্থাৎ কোনো একটা কঠিন পদার্থকে যখন আমরা তাপ প্রয়োগ করি তখন সেটা ধীরে ধীরে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাওয়ার পর এটা গলা শুরু করবে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে না। ততক্ষণ পর্যন্ত সে যে পরিমাণে তাপ গ্রহণ করবে, অর্থাৎ কঠিন পদার্থটা গলে সম্পূর্ণরূপে তরল না হওয়া পর্যন্ত সে যে পরিমাণে তাপ গ্রহণ করবে সেই পরিমাণ তাপকে বলা হবে যে তার গলনের সুপ্ত তাপ। যেমন বরফকে আমরা যখন তাপ প্রয়োগ করবো তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসার পর মনে করলাম যে বরফের তাপমাত্রা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে যখন তাপ প্রয়োগ করবো এটা তাপমাত্রা বাড়তে 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 0 ডিগ্রিতে আসবে। 0 ডিগ্রিতে আসার পর সে গলা শুরু করবে, কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি থেকে আর বাড়বে না। 0 ডিগ্রিতে থাকা অবস্থায় ওই বরফখণ্ডটা গলে সম্পূর্ণরূপে পানিতে পরিণত হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সে যে পরিমাণ তাপ গ্রহণ করবে সেটাকে বলা হবে যে বরফ গলনের সুপ্ত তাপ, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে কঠিনীভবনের সুপ্ত তাপ। কঠিনীভবন, কঠিন পদার্থে পরিণত হওয়া। একটা তরল পদার্থ থেকে আমরা যদি তাপমাত্রা কমাই, তাহলে তাপমাত্রা কমাতে 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 একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে সে জমে কঠিন পদার্থ হয়ে যাবে, কিন্তু তার তাপমাত্রা আর কমবে না। যেমন
পানিকে যখন আমরা রেফ্রিজারেটরের মধ্যে গিয়ে এটাকে ডিপের মধ্যে রেখে দিই, রেফ্রিজারেটর ডিপের মধ্যে রেখে দিই, তখন সেটা তাপমাত্রা কমতে 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 জিরোতে চলে আসে। জিরোতে আসার পর সে ধীরে ধীরে কঠিন বরফে পরিণত হয়, কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রিতে থাকবে। ততক্ষণ পর্যন্ত যে পরিমাণ তাপ সে বর্জন করবে, শুধু গ্রহণ করবে না, বর্জনও করতে পারে, সেই পরিমাণ তাপকে বলা হবে যে কঠিনীভবনের সুপ্ত তাপ। এরপর আসতেছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। বাষ্পীভবনের সুপ্ত তাপ হচ্ছে কোনো একটা তরল পদার্থকে যখন আমরা তাপ প্রয়োগ করবো, তখন এটা তাপমাত্রা বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ তাপমাত্রায় গিয়ে তখন সেটা বাষ্পে পরিণত হবে। যেমন পানির কথাই বলা যাক, পানির তাপমাত্রা, পানিকে আমি প্রথমে রাখলাম, পানি আমি নিলাম প্রথমে, এটা তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এটাতে তাপ প্রয়োগ করতে 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 যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে, তখন সে বাষ্প হয়ে বাষ্পে পরিণত হবে। কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আর বাড়বে না, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা অবস্থায় সে সম্পূর্ণরূপে জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে ততক্ষণ পর্যন্ত সে যে তাপটা গ্রহণ করবে সেটা হবে যে বাষ্পীভবনের সুপ্ত তাপ। এরপর আসছে যে ঘনীভবনের সুপ্ত তাপ। ঘনীভবন হচ্ছে কি, বাষ্পকে ঠান্ডা করে পানিতে পরিণত করা। একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্পকে আমরা যদি শীতল করি, অর্থাৎ তাপ যদি বর্জন করি, তখন তার তাপমাত্রাটা কমতে 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 একটা নির্দিষ্ট তাপমাত্রা আসার পর সে তরলে পরিণত হবে। তাহলে সে তরলে পরিণত হতে যে পরিমাণ তাপ বর্জন করবে সেটা হবে যে বাষ্পীভবনের সুপ্ত তাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপ্ত তাপের ক্ষেত্রে আমরা গলনের ক্ষেত্রে আর বাষ্পীভবনের ক্ষেত্রে তাপ গ্রহণ করে, কঠিনীভবনের ক্ষেত্রে এবং ঘনীভবনের ক্ষেত্রে তাপ কি করে বর্জন করে। এখানে একটা বড় প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে মিশ্রণ পদ্ধতিতে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার এখানে একটা পার্থক্য আছে, আপেক্ষিক তাপ ও সুপ্ত তাপের মধ্যে পার্থক্য, এটা তোমরা শিখবে, এটাও পরীক্ষায় আসে। আপেক্ষিক তাপ ও সুপ্ত তাপের মধ্যে পার্থক্য, এটা অনেক সময় রচনামূলক প্রশ্নের মধ্যেও দেয়, অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও দেয়। আচ্ছা, প্রশ্ন নিয়ে একটা কথা বলি আমি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নপত্রগুলা জেনারেল লাইনের মতো না, অর্থাৎ এখানে কমন আনকমনের ব্যাপারটা থাকে না। কমন আনকমনের ব্যাপারটা থাকে, যেমন জেনারেল লাইনে এই বছর যে প্রশ্নগুলো হয় সেগুলো আগামী বছর আসে না, তার বছর আসে, অথবা গত বছর যে প্রশ্নগুলো আসছিল সেগুলো এই বছর আসবে না, সামনের বছর আসবে। এই ধরনের একটা কমন আনকমনের ব্যাপার থাকে। এটা হচ্ছে ট্রেডিশন জেনারেল লাইনের ক্ষেত্রে, এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে এটি ট্রেডিশন। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওইরকম কোনো ট্রেডিশন নাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তবে একটা ট্রেডিশন অবশ্যই ফলো করা হয়, সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু পড়া থেকে প্রশ্ন অবশ্যই করবে, সেটা প্রতি বছরই করবে। হয়তো 1 বছর 2 বছর গ্যাপ থাকলেও প্রায় দেখা যায়। যেমন কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয়, এটা প্রায় পরীক্ষাতে দেখা যায়। মিশ্রণ পদ্ধতিতে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করো, রচনামূলক প্রশ্ন হিসেবে দেয়। হয়তো কোনো বছর দেয় নাই, এরপরে 3 বছর দিয়ে দিছে, এরপরে হয়তো 2 বছর দেয় নাই, এর পরবর্তীতে আবার 1 বছর দিয়ে দিচ্ছে। কাজে এখানে গত বছর আসবে বিদে এই বছর আসবে না, অথবা এই বছর আসছে বিদে আগামী বছর আসবে না, ওরকম কোনো ট্র্যাডিশন নাই। আমি এখানে যে জিনিসটা তোমাদেরকে দেব সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে টপিকসগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো তোমাদেরকে ভালো করে আমি পড়িয়ে দেব, যেন তোমরা পরীক্ষায় লিখে আনসার করে আসতে পারো। কাজে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা অবশ্যই দেখো। আমি আগামী ক্লাসে এটা থেকে আরেকটা ক্লাস দেব, সেটা হচ্ছে মিশ্রণ পদ্ধতিতে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয়, এটা দেখাবো। আর এখানে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে বলি যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামের মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট, প্রায় 95% স্টুডেন্ট কমার্স এবং আর্টস থেকে আসে, কমার্স, আর্টস এবং মাদ্রাসা থেকে আসে। আমরা 5% স্টুডেন্ট পাই যে শুধুমাত্র
সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা ভোকেশনাল থেকে, তাহলে এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের একটা যে বিশাল বিশাল অংশের যে স্টুডেন্ট যারা সায়েন্স সম্পর্কে আগে পড়ে নাই, তাদেরকে এই বিষয়গুলো একটু বুঝতে কষ্ট হয়। তাই তোমরা আমার এই ভিডিওগুলো তোমরা লাইক করবে এবং শেয়ার করবে, যেন সবাই এই ভিডিওগুলো পায়, তারাও যেন উপকৃত হয়। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সময়টা এত কম থাকে যে এখানে একটা প্রাইভেট টিচারের কাছে পড়াও সম্ভব না, ওই সময়টা ছাত্রদের হাতে থাকে না। কারণ আমাদের স্টুডেন্টগুলা, আমাদের একটা সেমিস্টার যদিও বা 6 মাস, আমরা স্টুডেন্টকে পাঠদান করতে পারি ম্যাক্সিমাম 4 মাস, 3.5 মাস কি 4 মাস। এর মধ্যে তাদের মিড টার্ম পরীক্ষা আছে, বোর্ড ফাইনাল পরীক্ষা আছে, সময় এমনিতে চলে যায়, আবার গভর্নমেন্ট হলিডে আছে। তাই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তারা যেন বিষয়গুলো ভালোভাবে জানতে পারে, সেটাই হচ্ছে আমার লক্ষ্য। তাহলে লক্ষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে তোমাদের সহযোগিতা। তোমরা যদি শেয়ার করো ভিডিওগুলো, ফলো আপ করো, তাহলে সবাই পাবে। ফলো আপ করে রাখলে নিজেরা খুব দ্রুত ভিডিও দিলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, আর শেয়ার করে দিলে সবাই পাবে। যারা আমার ভিডিও পাচ্ছে না তারাও তখন পেয়ে যাবে, যাদের সাথে আমার যোগাযোগ নেই তারাও আমার ভিডিওগুলো পেয়ে যাবে। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকো। খুদা হাফেজ।